আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা ইডিয়াম নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কি বলছে দেখো, ফার্স্ট বলছে হচ্ছে 191। ক্লিয়ার? 191 দেখো 191 কি বলছে, তার মানে ইতিমধ্যে আমরা 190টা ইডিয়াম কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো বলছে ব্যাক টু স্কোয়ার ওয়ান। হ্যাঁ আমরা দেখবো, দেখো বলছে ব্যাক মানে ফিরে আসা, টু স্কোয়ার ওয়ান। স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে হচ্ছে বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রের একদম শুরুতে ফিরে আসা, ঠিক আছে? ব্যাক টু স্কোয়ার ওয়ান, ব্যাক ফিরে আসা একটা বর্গক্ষেত্রাকার। আচ্ছা ছবিটা দেখলে আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ছবিটা দেখো, একটা রাস্তার ছবি এঁকেছি, যে রাস্তাটা কিন্তু একদম বর্গাকার একটা রাস্তা। তা আমরা যদি মনে করি একজন মানুষ রাস্তার কোনো একটা প্রান্ত থেকে, মনে করো এই কর্নার থেকে হাঁটা শুরু করলো, সে যখন আবার কিছুক্ষণ পর পুরো রাস্তাটা প্রদক্ষিণ করে কিন্তু সেই স্টার্টিং পয়েন্টে এসেই কিন্তু চলে আসবে বা ফিরে আসবে। তাহলে ব্যাক টু স্কোয়ার ওয়ান, একটা স্কোয়ার রাস্তা, সেটা পুরোপুরি প্রদক্ষিণ করে একদম স্টার্টিং পয়েন্টে আবার কিন্তু সেই ব্যক্তি চলে আসবে। ক্লিয়ার? তাহলে ব্যাক টু স্কোয়ার ওয়ান তার মানে যেখান থেকে স্টার্ট করেছিল সেইখানেই কিন্তু ফিরে আসছে। ক্লিয়ার? তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের কি বলছে? টু রিটার্ন টু দ্য স্টার্টিং পয়েন্ট, একদম স্টার্টিং পয়েন্টে কিন্তু ফিরে আসা। ক্লিয়ার? তাহলে ব্যাক টু স্কোয়ার ওয়ান ইজ ইকুয়াল টু অপশন এ, টু রিটার্ন টু দ্য স্টার্টিং পয়েন্ট। ক্লিয়ার? এবার চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলছে দেখো, নেক্সট বলছে, হ্যাঁ নেক্সট কি বলছে আমরা দেখে নেব। নেক্সট বলছে যে উইথ মাইট অ্যান্ড মেইন, উইথ মাইট অ্যান্ড মেইন। মাইট অ্যান্ড মেইন মানে কি? দেখো মাইট মানে হচ্ছে শক্তি, মাইট মানে হচ্ছে শক্তি, মেইন মানেও কিন্তু শক্তি। ক্লিয়ার? স্ট্রেংথ, মাইট মানেও স্ট্রেংথ, মেইন মানেও কিন্তু স্ট্রেংথ। তাহলে উইথ মাইট অ্যান্ড মেইন মানে আমার মধ্যে যতটা শক্তি আছে, যতটা ক্ষমতা আছে, সব ক্ষমতা দিয়ে কোনো কাজ করব। দেখো ছবিটা ফলো করো, একটা ছেলে পুশিং এ লার্জ স্টোন, পুশিং ঠেলছে একটা লার্জ স্টোন, বড় একটা স্টোন, কিন্তু তার শরীরে যত ক্ষমতা আছে, যত শক্তি আছে, সে কিন্তু সেই শক্তি দিয়ে সেই পাথরটা ঠেলার চেষ্টা করছে, নাড়ানোর চেষ্টা করছে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু সে করছে। তাহলে এটা কি করছে? ফুল ফোর্স দিয়ে, মাইট অ্যান্ড মেইন মানে সমস্ত শক্তি দিয়ে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, উইথ ফুল ফোর্স, তার সমস্ত ক্ষমতা দিয়ে, সমস্ত শক্তি দিয়ে। ক্লিয়ার? তাহলে উইথ মাইট অ্যান্ড মেইন ইজ ইকুয়াল টু উইথ ফুল ফোর্স। এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ নেক্সট বলছে 193, 193। হ্যাঁ 193 কি বলছে দেখো, 193 বলছে অ্যাপেল পাই অর্ডার। অ্যাপেল পাই অর্ডার, মনে করে একটা আপেল, দেখো আপেল, ছবিটা ভালো করে ফলো করো তাহলে একদম পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। আপেলকে দেখতে কিন্তু সমস্ত ফলের মধ্যে থেকে আপেল আমাদের একটু বেশি ফেভারিট হয়, অনেকের ফেভারিট নাও হতে পারে। তো আমি বেশিরভাগ লোকজনদের ধরছি, সবাই কিন্তু আপেল শব্দটা, ফলের নাম শুনলে আগে আমাদের মাথায় আপেল কথাটা কিন্তু আসে। তার মানে কি আপেল, কাউকে আমরা সুন্দর দেখতে হলে আমরা বলি তাকে আপেলের মতো দেখতে, ঠিক আছে? তো আপেলটা সুন্দরের সঙ্গে আমরা তুলনা করব, ঠিক আছে? তো আপেল দেখতে একদম পুরোপুরি অর্ডার্ড, মানে একদম সুশৃঙ্খল, সুন্দর দেখতে, সুশ্রী দেখতে। ক্লিয়ার? তো সেই রকম আপেল যতটা সুন্দর দেখতে, সেই রকম যেন একটা সুশৃঙ্খলভাবে কোনো কাজ করতে হবে। তাই বলছে আপেল পাই অর্ডার, মানে আপেলের মতো সুশৃঙ্খলভাবে, অর্ডার মানে শৃঙ্খলা, তাহলে সুশৃঙ্খলভাবে আপেলের মতো। ক্লিয়ার? তাহলে দেখো কি বলছে, ইন পারফেক্ট অর্ডার। তাহলে আপেলের মধ্যে কোনো ইনপারফেকশন থাকে না। অ্যাপেল মানে আপেল ফলটার মধ্যে কোনো ইমপারফেকশন থাকে না, কোনো ত্রুটি থাকে না। ঠিক আপেল যতটা সুন্দর, সেই রকম সুন্দরভাবে, নিখুঁতভাবে, কোনো সুশৃঙ্খলভাবে আমাদের কাজ করতে হবে। তাহলে আপেল বা অ্যাপেল পাই অর্ডার, তার মানে হচ্ছে ইন পারফেক্ট অর্ডার, একদম সঠিক শৃঙ্খলার সাথে কোনো কাজ করতে হবে। ক্লিয়ার? তাহলে অ্যাপেল পাই অর্ডার ইজ ইকুয়াল টু অপশন বি, ইন পারফেক্ট অর্ডার। এবার চলো নেক্সট। হ্যাঁ নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে আ ক্লোজড বুক। আ ক্লোজড বুক মানে একটা বন্ধ বই। ক্লিয়ার? ভালো করে বোঝো। মনে করে একজন বাচ্চাকে তার ঠাকুরদা বলেছে, তোর যে কেমিস্ট্রি বই বা ওই আলমারির মধ্যে একটা সুন্দর বই আছে, সেটা কেমিস্ট্রি বই হোক, আচ্ছা কেমিস্ট্রি বই আঁকা রয়েছে, কেমিস্ট্রি বুক, ঠিক আছে? তো একটা বই আছে, সেই বইটা কিন্তু ভেরি গুরুত্বপূর্ণ বই, ওই বইটা কিন্তু একমাত্র শুধু আমিই খুলবো, আর কেউ বইয়ের ধারে কাছে যাবি না। তাহলে ঠাকুরদা তার নাতিকে এই কথাটা বললো। এবার কাউকে যদি তুমি এই কথা বলো, তার মনের মধ্যে কিন্তু সেই বইটা সম্পর্কে কি একটা মিস্ট্রি থাকবে, একটা রহস্য থাকবে। সে জানতে চাইবে যে দাদু আমাকে কেন বললো, যে বইটা আমাকে ছুঁতে বারণ করলো কেন। কোনো বিষয়ে কিন্তু দাদু আমাকে বারণ করে না, কিন্তু বইটা খুলতে কেন বারণ করলো। তার মানে বইটা হচ্ছে কি একটা মিস্টিরিয়াস বুক, একটা রহস্যময় কিন্তু একটা বইয়ের মধ্যে নিশ্চয় একটা রহস্য আছে, এটা কিন্তু তোমার মনে হবে, নাতির মনে হবে। তাহলে আ ক্লোজড বুক, একটা বন্ধ বই, তার মানে হচ্ছে আ মিস্ট্রি মানে একটা রহস্য। সি ইজ দ্য কারেক্ট আনসার। এ ক্লোজড বুক ইজ ইকুয়াল টু অপশন সি, আ মিস্ট্রি। এবার যাবো নেক্সট।
নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 195। হ্যাঁ 195 কি বলছে দেখো, 195 বলছে আ মান্থ মানে একটা মাস, অফ সানডেজ মানে রবিবারের একটা মাস। ভালো করে বোঝো, একটা ক্যালেন্ডারের ছবি আমরা এঁকেছি, একটা ক্যালেন্ডারের ছবি এঁকেছি এবং সেই ক্যালেন্ডারের মধ্যে একটাই মাত্র মাসের ছবি আছে, সেটা হচ্ছে জানুয়ারি মাস। ক্লিয়ার? জানুয়ারি মাস কত দিনে হয় আমরা জানি, 31, 31 দিনে। ক্লিয়ার? এবার বিষয়টা দেখো, প্রথমে সানডেজের একটা রো আছে, রবিবার, তারপরে মানডে, তারপরে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। ক্লিয়ার? তো রবিবার মানে সানডে, শুধুমাত্র রবিবার দিয়ে যদি আমি একটা মাস করতে যাই তাহলে কিন্তু আমাকে অনেক দীর্ঘ একটা সময় লাগবে। ঠিক আছে? তো শুধুমাত্র অনলি রবিবার দিয়ে আমি একটা মাস তৈরি করব, তাহলে আমাকে কি দীর্ঘ সময় লাগবে। জানুয়ারি মাস লাগবে, ফেব্রুয়ারি মাস লাগবে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, মানে অনেক মাসের মধ্যে যে রবিবারগুলো আছে শুধুমাত্র সানডেগুলোকে নিয়ে আমি একটা মাস তৈরি করব। তার মানে লং পিরিয়ড, কিন্তু একটা দীর্ঘ সময় আমাকে বের করতে হবে রবিবার দিয়ে মাস করতে গেলে। তাহলে এ মান্থ অফ সানডেজ তার মানে হচ্ছে কি লং পিরিয়ড, একটা দীর্ঘ সময়। ক্লিয়ার? তাহলে এবার অপশন কি বলেছে দেখো, আ লং টাইম। সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে মান্থ অফ সানডে ইজ ইকুয়াল টু আ লং টাইম। ক্লিয়ার হয়ে গেল? এবার চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন বলছে হচ্ছে ফিল ব্লু। 196 বলছে ফিল ব্লু। দেখো ফিল মানে অনুভব করা, ব্লু মানে হচ্ছে নীল নীল অনুভব করছি। ক্লিয়ার? এইবার ভালো করে বোঝো, আমাদেরকে যদি কেউ মারে, ঠিক আছে, তো হঠাৎ কোনো এক জায়গায় কেউ মার খেয়েছে বা আঘাত পায়, কোনো জায়গা, শরীরের কোনো জায়গা আঘাতপ্রাপ্ত হওয়ার পরে দেখবে রক্ত জমে কিন্তু প্রথমে নীল হয়, তারপরে কালশিটে দাগ হয়ে যায়, মানে রক্তটা জমাট বেঁধে পরে কিন্তু কালো হয়ে যায়। তো ফার্স্ট কোনো জায়গায় আমাদের কিন্তু আঘাত পেলে সেই জায়গাটা নীল হয়, আমরা দেখতেই পাই, তো নীল হয়ে গেছে। ক্লিয়ার? এইবার বিষয়টা হচ্ছে, এইবার মনে করো কেউ কোনো জায়গা থেকে আঘাত পেয়েছে, তার মানে আঘাত পাওয়া মানেই কিন্তু আমি নীলের সঙ্গে, এই ব্লু কালারের সঙ্গে আমি একটা ডিপ্রেশন বা একটা আঘাতের সম্পর্ক আনছি। তাহলে ফিল ব্লু, যখন আমি ব্লু ফিল করছি, কারোর কাছ থেকে আমি মার খেয়ে এসেছি বা কোনো জায়গা থেকে আমার আঘাত লেগেছে, আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, তার মানে আমার কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, প্রবলেম হচ্ছে, আমার মধ্যে ডিপ্রেশন আছে। তাহলে ফিল ব্লু তার মানেই কিন্তু দুঃখিত হওয়া, আঘাতপ্রাপ্ত হওয়া, মনের মধ্যে যন্ত্রণা থাকা, দুঃখিত হওয়া। ক্লিয়ার? তাহলে ফিল ব্লু তার মানে হচ্ছে দুঃখ অনুভব করা, দুঃখিত অনুভব করা, গ্লুমি। ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো ফিল ব্লু, কোনো একটা ব্যক্তি হয়তো কোনো জায়গা থেকে আঘাতপ্রাপ্ত হয়েছে বা কোনো একটা মানুষের কাছ থেকে আঘাত পেয়েছে বা কেউ তাকে মেরেছে, মারার পরে সে কিন্তু ফিল ব্লু, তার মানে সে স্যাড অনুভব করছে, দুঃখ অনুভব করছে। ক্লিয়ার? তাহলে গ্লুমি, ফিল ব্লু ইজ ইকুয়াল টু অপশন ডি, গ্লুমি। ঠিক আছে? তাহলে ব্লু কালারের সঙ্গে আমরা আঘাতের সম্পর্ক রাখবো এবং এইভাবেই মনে রাখবো যে কেউ কোনো জায়গার থেকে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং আঘাতপ্রাপ্ত হওয়ার পর সে কিন্তু একটা অন্ধকারের মধ্যে পড়ে যায়, একটা বিষণ্ণ হয়ে যায়। গ্লুমি তার মানে কি বিষণ্ণ, গ্লুমি মানে অন্ধকারও হয় আবার বিষণ্ণ হয়, তাহলে লোকটা কিন্তু খুবই বিষণ্ণ, খুবই স্যাড। তাহলে ফিল ব্লু ইজ ইকুয়াল টু অপশন ডি, গ্লুমি। এবার চলো নেক্সট 197 কি বলছে দেখো, 197 ভেরি ইম্পর্টেন্ট। 197 কি বলছে, হ্যাঁ 197 বলছে যে লেট স্লিপিং ডগস লাই, মানে ঘুমন্ত কুকুরগুলোকে লাই, শুয়ে থাকতেই দাও, জাগিও না। মনে করো কুকুরটা হয়তো খুবই হিংস্র, ছবিটা ভালো করে দেখো, ডগ ইজ স্লিপিং, একটা কুকুর ঘুমাচ্ছে। এবার কুকুরটা হয়তো খুবই হিংস্র, অচেনা ব্যক্তি দেখলেই কিন্তু ঘেউ করে এবং তাকে গিয়ে কামড়াতে যায়, হামলে পড়ে। ঠিক আছে? এইবার তাহলে কুকুরটা জাগা তার মানে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। তো সেই কারণে বলছে কুকুরটা ঘুমিয়ে আছে, তাকে কিন্তু ঘুমিয়ে থাকতেই দাও। তো কুকুরের সঙ্গে আমি একটা পুরনো প্রবলেমের কথা বললাম, পুরনো কোনো বিষয়, একটা কন্ট্রোভার্সি ছিল, কোনো একটা বিষয়ে গন্ডগোল ছিল, তো সেই বিষয়টা যখন ধামাচাপা পড়ে আছে, শান্ত হয়ে আছে, সেই বিষয়টাকে আর খুঁচিয়ে তুলো না। খুঁচিয়ে তুললেই কি হবে, কুকুর যেমন ঘুম থেকে উঠে ঘেউ করবে, কামড়াতে যাবে, ঠিক পুরনো বিষয়, একটা বিতর্কিত বিষয়, সেটাকেও কিন্তু খুঁচিয়ে তুললে আবার কিন্তু গন্ডগোল শুরু হয়ে যাবে। তাই বলছে লেট স্লিপিং ডগস লাই, তার মানে পুরনো বিষয়গুলোকে আর তুলো না। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কি বলছে দেখো, বলছে ডু নট ব্রিং আপ, এনো না অ্যান ওল্ড কন্ট্রোভার্সিয়াল ইস্যু, মানে পুরনো বিতর্কিত কোনো বিষয়কে কিন্তু ব্রিং আপ, সামনে এনো না। ক্লিয়ার? তাহলে লেট স্লিপিং ডগস লাই ইজ ইকুয়াল টু অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ডু নট ব্রিং আপ, সামনে এনো না, অ্যান ওল্ড, পুরনো, কন্ট্রোভার্সিয়াল ইস্যু, বিতর্কিত কোনো বিষয়কে আবার খুঁচিয়ে সামনে এনো না বা তুলো না। ক্লিয়ার? এবার চলো নেক্সট কি বলছে 198। হ্যাঁ 198 কি বলছে, ছবিটা কিন্তু ভালো করে ফলো করতে হবে। ঠিক আছে? বলছে বর্ন, জন্মগ্রহণ করেছে উইথ আ সিলভার স্পুন,
ঠিক আছে, আমরা বাংলাতে বলি না যে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু ইংলিশে এটা কি বলছে, সিলভার স্পুন। ঠিক আছে, বর্ন জন্মগ্রহণ করেছে রূপোর চামচ মুখে নিয়ে, তার মানে কি একটা বড়লোক পরিবারে জন্মগ্রহণ করেছে। মানুষ কি করে, মানুষ এমনকি বাচ্চাদের মা বাবা যারা একটুখানি অসহায়, ঠিক আছে, একটু দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে, তারা কি করে, তারা যে কোনো একটা চামচ হলেই হলো বাচ্চাকে খাওয়ানোর জন্য। ঠিক আছে, তো খাওয়ানোটা তাদের কাছে ইম্পর্টেন্ট, চামচটা ইম্পর্টেন্ট নয়। তাহলে একটা বাচ্চা ছেলে সে কি করেছে, সে এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছে, সে তাকে বাড়ির মা কি করে, রূপোর চামচ সোনার চামচ দিয়ে কিন্তু তাকে খাওয়ায়, তার মানে সে কিন্তু বড়লোক পরিবারে সে জন্মগ্রহণ করেছে। তো সি ইজ দ্য কারেক্ট আনসার, বি বর্ন ইন আ রিচ ফ্যামিলি, একটা বড়লোক সম্ভ্রান্ত পরিবারে, অবস্থাশালী পরিবারে জন্মগ্রহণ করা। দেখো একটা ছেলের ছবি দেওয়া আছে, ছেলেটার গলায় দেখো সোনার চেন কিন্তু ভর্তি, মানে প্রচুর সোনার চেন, মানে বাবা মা তাকে প্রচুর ভালোবাসে এবং বাবা মার অবস্থা খুবই ভালো, বিরাট বিজনেসম্যান বাবা মা দুজনেই, তো তাকে কিন্তু ছেলেকে খুবই ভালোবাসে। ঠিক আছে, সোনার চেন কিন্তু কিনে দিয়েছে। তাহলে বর্ন উইথ আ সিলভার স্পুন তার মানেই হচ্ছে বড়লোক পরিবারে জন্মগ্রহণ করা। ক্লিয়ার? এবার চলো নেক্সট। হ্যাঁ, নেক্সট কি বলছে, লুক এ গিফট কি বলছে 199। হ্যাঁ, 199 বলছে লুক মানে দেখা, এ গিফট একটা গিফটকে হোর্স মানে রুক্ষভাবে বাজেভাবে দেখা, ইন দ্য মাউথ একদম মুখের ওপরে, মুখের সামনে। মানে মনে করো একটা মেয়ে তার জন্মদিন এবং তার জন্মদিনে একজন গেস্ট তার বাড়িতে এসেছে, একজন বাড়িতে এসছে এবং গেস্ট মেয়েটির জন্য কি করছে, মেয়েটির জন্য একটা উপহার নিয়ে এসছে, একটা প্রেজেন্ট নিয়ে এসছে, একটা গিফট নিয়ে এসছে, কিন্তু গিফটটা মেয়েটার পছন্দ হয়নি এবং পছন্দ না হলে মেয়েটা কি করলো, মেয়েটা কিন্তু অতিথিকে মুখের পরেই বলে দিল, আপনার গিফট কিন্তু আমার পছন্দ হয়নি, আপনি কি গিফট নিয়ে এসছেন, গিফটটা একদমই ভালো নয়, কম দামি গিফট, একদম ভালো হয়নি, আমার একেবারেই পছন্দ হয়নি। তাই বলছে লুক আ গিফট হোর্স মানে কর্কশ, রুক্ষভাবে তাকানো একটা গিফটের দিকে উপরের দিকে, ইন দ্য মাউথ কারণ মুখের সামনেই, তাই বলতে চেয়েছে। ঠিক আছে, তাই বলছে এবার তাহলে অপশান কোনটা হবে, দেখো অপশান হবে হচ্ছে অপশান দেখে নেবো আমরা। অপশান এ কি বলছে দেখো, টু ফাইন্ড ফল্ট উইথ দ্য গিফট রিসিভড, একদম তাই বলছে যে গিফটটা, টু ফাইন্ড ফল্ট দোষ খোঁজা, ত্রুটি খোঁজা, উইথ দ্য গিফটের রিসিভ, যে গিফটটা তুমি রিসিভ করলে একদম তার মুখের ওপরে কিন্তু তার ত্রুটি খোঁজা, সেই গিফটকে খারাপ বলা। তো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, একদম ইজি। তো লুক এ গিফট হোর্স ইন দ্য মাউথ, মুখের ওপরে কোনো গিফটের দিকে বাজেভাবে তাকানো, তার মানে হচ্ছে কেউ তোমাকে গিফট দিল, সেই লোকটার সামনেই, সেই ব্যক্তিটার সামনে তুমি সেই গিফটের ত্রুটি খুঁজছো। ক্লিয়ার? এবার যাব হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে কি বলছে দেখো, কেক ওয়াক মানে কি ভালো করে বুঝবা। এ মানে একটি, কেক মানে কেক, আর ওয়াক মানে হাঁটা। এবার মনে করো একজন ব্যক্তি এমন একটা এরিয়াতে থাকে যে এরিয়াতে কেকের ফ্যাক্টরি আছে, দেখো প্রচুর কেকের ফ্যাক্টরি, ঠিক আছে, কেক ফ্যাক্টরি লেখা আছে, অনেকগুলো ফ্যাক্টরি, কেক ফ্যাক্টরি, মানে এরকম হয় না কোনো একটা এরিয়াতে সেই এরিয়ার সমস্ত লোকজন কাঠের ব্যবসা করে, তাহলে এখানে এমন একটা এরিয়া যে এরিয়াতে সবাই কেকের ব্যবসা করে, কেক তৈরির ব্যবসা করে। ঠিক আছে, তো ঘরে ঘরে কেক তৈরি হয়, দেখো কেক ফ্যাক্টরি। তো যে এরিয়াতে ঘরে ঘরে কেক তৈরি হবে সেই এরিয়ার কোনো একটা বাচ্চার কাছে কেক পাওয়াটা কিন্তু খুবই একটা ইজি ব্যাপার হবে, যে কোনো একটা বাড়িতে গেলে একটু কেক কিন্তু সে পেয়ে যাবে। তাহলে এই যে কেকটা সে অর্জন করছে, এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট অ্যাচিভমেন্ট হবে না তার কাছে, কেক পাওয়াটা একটা ইজি অ্যাচিভমেন্ট হবে। ঠিক আছে, দেখো একটা বাচ্চা হাতে কেক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেক ফ্যাক্টরি হলেই মানে কেক খুব ইজিতে পেয়ে যাবে, গট এ কেক ইজিলি, খুব সহজেই কিন্তু সে কেক পেয়ে গেছে। তাহলে ইজি অ্যাচিভমেন্ট, আর কেক ওয়াক মানে হেঁটে গেলেই কিন্তু সে কেক খেতে পারে, তাহলে অ্যান ইজি অ্যাচিভমেন্ট। তাহলে এ কেক ওয়াক ইজ ইকুয়াল টু অ্যান ইজি অ্যাচিভমেন্ট। অপশন দেখবো আমরা, দেখো অ্যান ইজি অ্যাচিভমেন্ট, সি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যান ইজি অ্যাচিভমেন্ট। ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 201 201 কি বলছে আমরা কিন্তু দেখবো 201। হ্যাঁ, ছবিটা ফলো করবে, বলছে ফিল ওয়ান্স পালস, আমরা পালস দেখি না, মানে স্পন্দন দেখি, ফিল মানে অনুভব করা, ওয়ান্স মানে একজনের, পালস মানে স্পন্দন, কারোর স্পন্দন অনুভব করা। ক্লিয়ার? এইবার বিষয়টাকে আমরা পালস কখন দেখি, মানুষটা বেঁচে আছে কি মরে গেছে, এই কারণে আমরা পালস দেখি, তাই তো? এবার এইখানটা ঠিক অন্যরকম, পালস মানে হচ্ছে একজনের মতামতের কথা বলেছে, মতামত। ঠিক আছে, মতামতের কথা বলা হয়েছে। এবার মনে করো কোনো একজন ব্যক্তি বা কোনো একজন লোক অন্য কোনো আরেকজন লোকের সঙ্গে কোনো একটা বিষয়ে ডিসকাশন চলছে, ঠিক আছে, তো হয়তো পুরনো বন্ধু তারা দুজনে কোনো একটা বিষয়ে আলোচনা করছে এবং একজন বন্ধু বা একজন লোক আর একজন লোককে বা একজন বন্ধু আর একজন বন্ধুকে সেই বিষয়ে মতামত চাইছে, ভাই তোর মতামতটা কি। ঠিক আছে, তো তা বলছে ফিল ওয়ান্স পালস, তার মানে হচ্ছে কি একজনের মতামতটা কি সেটা সে জিজ্ঞেস করছে, এই ব্যক্তিটা আর একজন ব্যক্তিকে
জিজ্ঞেস করছে ভাই তোর পালসটা বল, তার মানে তোর মতামতটা কি, তোর এই বিষয়ে চিন্তা ভাবনাটা কি আমি জানতে চাই, ঠিক আছে, তুই আমাকে বল। ফিল ওয়ান্স পালস ইজ ইকুয়াল টু ফাইন্ড ওয়ান্স ভিউজ, মানে কারোর ভিউ, কারোর মতামত কিন্তু খোঁজা, কাউকে জিজ্ঞেস করা বা পাওয়া, ক্লিয়ার? তাহলে ফিল ওয়ান্স পালস ইজ ইকুয়াল টু ফাইন্ড ওয়ান্স ভিউজ, তোর এই বিষয়টায় মতামতটা কি বল, আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, সিদ্ধান্তে এসেছি, তোর মতামতটা কি বল। তাহলে ফিল ওয়ান্স পালস, তোর পালসটা আমি একটু দেখি, ফিল করতে চাই, তার মানে ফাইন্ড ইয়োর ভিউ, ঠিক আছে? তাহলে ফাইন্ড ওয়ান্স ভিউ ইজ ইকুয়াল টু ফিল ওয়ান্স পালস। এবার চলো নেক্সট কি বলছে, রাফেল ওয়ান্স ফিদার, রাফেল ওয়ান্স ফিদার, রাফেল মানে হচ্ছে এলোমেলো করে দেওয়া, ঠিক আছে, রাফেল মানে হচ্ছে এলোমেলো করে দেওয়া, আমরা দেখবো রাফেল মানে এলোমেলো করে দেওয়া, সামওয়ান্স ফিদার মানে কারোর একজন পালক এলোমেলো করে দেওয়া, মনে করো একজন দেখো সিস্টার এবং একজন ব্রাদার, তাহলে বোন মনে করো সেজে গুজে কোনো এক জায়গায় যাবে বলে ঠিক করেছে দিদি, এবার ভাই ছোট ভাই কি করলো, মাথার যে পালক পড়েছিল সেই পালকগুলোকে এলোমেলো করে দিল ভাই, তাহলে ভাইরা সাধারণত দুষ্ট হয়, দিদির সঙ্গে দুষ্টুমি করে, তো দিদি সেজে গুজে বিয়ে বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে আছে, ভাই কি করলো, দিদির মাথাটা একটু এলোমেলো করে দিল দিদিকে রাগানোর জন্য, তাই বলছে রাফেল সামওয়ানস ফিদার, কারোর মাথার পালক এলোমেলো করে দেওয়া, তার মানে কিন্তু তাকে বিরক্ত করা বা রাগিয়ে দেওয়া, ঠিক আছে, যেটা যখন থাকবে নেব, কাউকে বিরক্ত করা বা রাগিয়ে দেওয়া। তাহলে দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যানয় সামবাডি, কাউকে বিরক্ত করা বা ইরিটেট করা, সি ইজ দ্য কারেক্ট আনসার, রাফেল সামওয়ানস ফিদার ইজ ইকুয়াল টু অ্যানয় সামবাডি, ক্লিয়ার? ভাই এখানে দিদিকে কিন্তু বিরক্ত করছে। এবার যাবো নেক্সট, কাট ওয়ান শর্ট, ঠিক আছে, 203 কি বলছে ভালো করে আমাদেরকে কিন্তু দেখতে হবে, 203 ভালো করে দেখো, ছবিটা একটু ছোট্ট আছে, কোনো সমস্যা নেই, আমরা কিন্তু ছবিটা দেখে নেব। কি বলে দেখো, কাট মানে কাটা, ওয়ান মানে একজনকে শর্ট ছোট্ট করা, ছোট্ট করে কেটে দেওয়া, তার মানে ভালো করে ছবিটা বোঝো, বলছে একজন বক্তা স্পিকার, দেখো একজন স্পিকার কিন্তু স্টেজের উপরে বক্তৃতা দিচ্ছে, সামনে ইলেকশন, সামনেই ভোট, তো এখন দেখবে কি বক্তারা, বিভিন্ন বক্তারা, বিভিন্ন রাজনৈতিক নেতারা স্টেজে উঠেই তারা কিন্তু তাদের নিজস্ব বক্তব্য রাখবে, তো এইরকমই একজন স্টেজের উপরে উঠে নিজের বক্তব্য রাখছে এবং বক্তব্যটা দীর্ঘ হচ্ছে, হঠাৎ করে পিছন থেকে একজন ইন্টারভিনার, ভালো করে বুঝো, ইন্টারভিনার মানে হচ্ছে কি, মানে নাক গলানো, যে নাক গলায় কোনো বিষয়, ঠিক আছে, তো হস্তক্ষেপকারী, তো সেই বিষয়ে একজন ব্যক্তি বক্তৃতা দিচ্ছে কোনো একটা নির্দিষ্ট বিষয় দীর্ঘক্ষণ ধরে, তো পেছন থেকে একজন ইন্টারভিনার মানে মধ্যস্থতাকারী, সে এসে কি বলছে, সে বলছে ভাই এত বড় করলে হবে না, তুমি কিন্তু বক্তব্য তোমার ছোট করো, আরও অনেক বক্তারা রয়েছেন তারাও নিজেদের বক্তব্য পেশ করবেন, রাখবেন, তুমি কিন্তু ছোট করো। তাহলে একটা কথা বলছিল তার মধ্যে কিন্তু কাট করলো, কাট করে ছোট করার কথা বললো, তার মানে তাকে ইন্টারাপ্ট করছে, বিরক্ত করছে, তাকে কিন্তু থামাচ্ছে। তাহলে টু কাট ওয়ান শর্ট তার মানে টু ইন্টারাপ্ট ওয়ান, কাউকে ইন্টারাপ্ট করা, কাউকে বিরক্ত করা, ঠিক আছে, বাধা দেওয়া মানে বিরক্ত করা, ঠিক আছে, ইন্টারাপ্ট মানে বিরক্ত করা, সি ইজ দ্য কারেক্ট আনসার, কাট ওয়ান শর্ট তার মানে হচ্ছে টু ইন্টারাপ্ট সামওয়ান বা সামবডি, ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট বলছে 204, হ্যাঁ 204 কি বলছে দেখো, বলছে রুল দ্য রুস্ট, রুল দ্য রুস্ট, রুল মানে কিন্তু শাসন করা, আর রুস্ট মানে মনে করো এখানে মোরগ, ঠিক আছে, আমি মুরগি ধরছি, তাহলে রুল দ্য রুস্ট, মোরগ বা মুরগি ধরছি আমি, ঠিক আছে, তো তাহলে রুস্ট মানে মোরগ বা মুরগি, আর রুল মানে শাসন করা, মুরগিদের শাসন করা। এবার ক্লিয়ারটা ভালো করে বোঝো, কোনো একটা অফিসে একজন বস থাকে, সে যা বলবে কিন্তু তার এমপ্লয়িদের সেই মতোই চলতে হবে, তাহলে বস এমপ্লয়িদের ওপরে কিন্তু একটা শাসন চালায়, একটা আধিপত্য চালায়, একটা অথরিটি চালায়, ঠিক আছে, তো একটা রুল, তার একটা শাসন চালায়, সে যা বলবে, বস যা বলবে এমপ্লয়িদের কিন্তু সেই মতনই কাজ করতে হবে, সেই মতনই চলতে হবে, আমরা প্রাইভেট সেক্টরে কিন্তু এই ব্যাপারটা দেখতে পাই বেশিরভাগ। তাহলে রুল দ্য রুস্ট তার মানে কি, মুরগিদের শাসন করা, তার মানে কি একটা অথরিটি চালানো, এক্সারসাইজ অথরিটি, A is the correct answer. The rule the roast is equal to exercise authority. A is the correct answer. ঠিক আছে, বস এমপ্লয়ীদের উপরে কিন্তু শাসন চালাচ্ছে, আধিপত্য বিস্তার করছে। নেক্সট, এ লাফিং স্টক 205 কি বলতে দেখো, এই লাফিং স্টক, তো তোমরা যেমন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রিপেয়ার হচ্ছ, ঠিক সেই রকম দুই বন্ধুর মধ্যে একটা গল্প হচ্ছে। কি বলছে দেখো, বলছে এ লাফিং স্টক মানে একটা হাস্যকর স্টক, ঠিক আছে, তো কোনো কিছুর একটা স্টক, তো সামনেই আমাদের পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা, পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা, কলকাতা পুলিশের পরীক্ষা, তো একজন বন্ধু আর একজন বন্ধুকে বলছে, কি রে ভাই সামনে তো পরীক্ষা, তো কি দেখি তো তোর জিকে স্টকটা কি আছে, কি জিকে পড়ছিস দেখি, তোর খাতাটা দেখি, তোর বইটা আমাকে দে। তো সে যে খাতাটায় জিকে লিখে রেখেছে, সেই জিকেটা, বন্ধু খুবই সরল মনের মানুষ, তো জিকের তার কালেকশনটা সে বন্ধুকে দেখিয়েছে, ঠিক আছে, এই বন্ধুটিকে দেখিয়েছে। এবার দেখে এই বন্ধুটি বলছে, মানে পিঙ্ক প্যান্ট পরা বন্ধুটি বলছে, এই নাকি তোর জিকে স্টক,
দেখেই হাসা শুরু করে দিচ্ছে, লাফ মানে হাসা, অর্থ হাসি শুরু করে দিয়েছে, বলছে এই কটা জিকে নিয়ে তুই পরীক্ষা দিতে যাবি, তুই তো পাস করতে পারবি না, কি করলি এতদিন ধরে, তাহলে হাসছে। তাহলে কারোর জিকের স্টক দেখে আর এক বন্ধু কী করছে, হাসছে। তাহলে এ লাফিং স্টক এবং হাসির বস্তু কোনটা, এই জিকের খাতাটি। ক্লিয়ার, ভালো করে বোঝো। তাহলে এ লাফিং স্টক একটা হাস্যকর স্টক, তার মানে অ্যান অবজেক্ট অফ লাফটার। তাহলে হাসির বস্তু কোনটা ছিল, জিকের স্টকটি। তাহলে এ লাফিং স্টক তার মানে হচ্ছে অ্যান অবজেক্ট অফ লাফটার, হাসির অবজেক্ট, যে জিনিসটা তোমাকে হাসাচ্ছে। তাহলে হাসাচ্ছে কোনটা, এখানে ছবিতে হাসাচ্ছে জিকের স্টক, কিন্তু হাসাচ্ছে বন্ধুটিকে। ক্লিয়ার। তাহলে এ লাফিং স্টক তার মানে অ্যান অবজেক্ট অফ লাফটার। ক্লিয়ার। তো এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। 205 হয়ে গেল, 206। তো এখান থেকে বলে রাখি, দেখো কারোর উপরে হাসা তার মানে কিন্তু সে তোমার থেকে সামনে এগিয়ে যাবে। তো অহংকার কিন্তু একদমই ভালো নয়, কারোর উপরে হাসাহাসি করা যাবে না আমাদের। তো কাউকে নিয়েই হাসি ঠাট্টা আমরা করব না। তো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 206 কি বলছে, ব্রেকডাউন মানে কি, দেখো ব্রেকডাউন একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, তার মানে হচ্ছে হঠাৎ বন্ধ হয়ে যাওয়া। যান্ত্রিক গোলযোগের ফলে যদি কোনো যানবাহন বন্ধ হয়ে যায় আমরা বলবো ব্রেকডাউন হয়ে গেছে, মানে হঠাৎ থেমে যাওয়া, টু স্টপ সাডেনলি। ঠিক আছে, হ্যাঁ, ডিউ টু টেকনিক্যাল এরার বলতে পারি। ঠিক আছে, যান্ত্রিক কোনো গোলযোগের ফলে কোনো কিছু বন্ধ হয়ে যাওয়া, কোনো যন্ত্র। তাহলে একটা গাড়ি মনে করে রাস্তায় চলছিল, চলতে চলতে হঠাৎ করে থেমে গেছে এবং গাড়ির ড্রাইভার বাইরে বেরিয়ে দেখছে যে ইঞ্জিন প্রবলেম, তাহলে ইঞ্জিনের সমস্যা। তাহলে ইঞ্জিনের সমস্যার জন্য গাড়িটা কিন্তু হঠাৎ থেমে গেছে, এটাকেই বলবো ব্রেকডাউন হয়ে যাওয়া। যান্ত্রিক কোনো গোলযোগের ফলে কারণে যদি কোনো কিছু থেমে যায় হঠাৎ করে, সাডেনলি স্টপ হয়ে যায়, সেটাকে বলবো ব্রেকডাউন হয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে স্টপ ওয়ার্কিং, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, স্টপ ওয়ার্কিং, কাজ করা বন্ধ করে দেওয়া। তাহলে গাড়িটা কাজ করা বন্ধ করে দিয়েছে, গাড়ি আর যাচ্ছে না, তাহলে ব্রেকডাউন ইজ ইকুয়াল টু স্টপ সাডেনলি বা স্টপ ওয়ার্কিং। ক্লিয়ার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে থ্রো ডাস্ট ইনটু ওয়ান্স আইস, কারো চোখে ধুলো দেওয়া। তাহলে এটা থ্রো মানে ছুঁড়ে মারা, ডাস্ট মানে ধুলো, ইনটু ওয়ান্স আইস একজনের চোখের মধ্যে। তাহলে কারো চোখের মধ্যে ধুলো দেওয়া তার মানেই বুঝতে পারছি, আমরা বাংলায় অনেকবার বলি চোখে ধুলো দিয়ে চলে গেছে, মানে সে আমাকে ঠকিয়ে চলে গেছে, আমাকে ভুল পথে চালনা করেছিল এতদিন ধরে, আমি ওকে বিশ্বাস করেছিলাম কিন্তু আমার চোখে ধুলো দিয়ে সে পালিয়ে গেল, তার মানে আমাকে ঠকালো। থ্রো ডাস্ট ইনটু ওয়ান্স আইস, দেখো একজন ব্যক্তি আর একজন ব্যক্তির চোখে ধুলো দিয়েছে, মানে মনে করো একজন বন্ধু তার আর একটা বন্ধু ছিল বা তার ভাই হোক, যে কোনো একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে ভুল পথে চালনা করেছিল। এবার যখন এই ব্যক্তিটা যার চোখে ধুলো দিয়েছিল সে যখন রিয়েলাইজ করলো যে আমাকে এতদিন ধরে সে ভুল পথে চালনা করলো, তার কিন্তু একটা বাজে ফিলিংস হলো এবং সে বুঝতে পারলো যে এই ব্যক্তিটা কিন্তু তাকে এতদিন ধরে ভুল পথে চালনা করেছে, ভুল ভাল কাজ করিয়েছে, তাকে ঠকিয়েছে। ক্লিয়ার। তাহলে অপশন দেখো, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি। টু মিসলিড মানে ভুল পথে চালনা করা, লিড মানে চালনা করা, মিসলিড মানে ভুল পথে চালনা করা, অর কনফিউজন একজনকে কনফিউজ করা, দ্বিধার মধ্যে ফেলা। ঠিক আছে, তো মানে অ্যাকচুয়ালি ঠকানো কাউকে। ঠিক আছে, টু মিসলিড অর কনফিউজ সামন, কাউকে ভুল পথে চালনা করা, কাউকে দ্বিধাগ্রস্ত করা বা কাউকে ঠকানো। ক্লিয়ার। থ্রো ডাস্ট ইনটু ওয়ান সাইজ ইজ ইকুয়াল টু অপশন সি। যেমন নেক্সট কি বলছে দেখো, 208। হ্যাঁ, 208 বলছে অ্যাজ হার্ড অ্যাজ নেইলস। ছবিটা ভালো করে দেখো, এটা আমরা আগে পেয়েছিলাম কিন্তু অপশানগুলো আলাদা, সেই কারণে কিন্তু আমি তোমাদের সামনে আবার নিয়ে এসেছি এই এক্সাম্পলটা। তো অপশান উল্টোপাল্টা দিলে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। স্টোরি, ইডিয়ামের মেন হচ্ছে স্টোরি মাথায় রাখলে তুমি কিন্তু উত্তর করে আসতে পারবে এক্সাম হলে। কি বলছে দেখো, অ্যাজ হার্ড অ্যাজ নেইল, তো অ্যাজ দিয়ে আমরা কি করি, পজিটিভ ডিগ্রি করি। তাই বলছে ততটাই শক্ত যতটা পেরেকের মতনই শক্ত। ক্লিয়ার। এইবার ভালো করে বোঝো। হ্যাঁ, এবার বলছে কি, মানে একজন ব্যক্তি যার নাম হচ্ছে পল্টু বাবু, তার একজন ছেলে আছে এবং তার একটা বউ আছে, এবং ছেলে আর বউ মিলে ঠিক করেছে যে কোনো এক জায়গায় বেড়াতে যাবে, ছেলে বউ কোনো এক জায়গায় বেড়াতে যাবে এবং বাবার কাছে এসে রিকোয়েস্ট করছে যে আমাদেরকে অনুমতি দাও। মানে লোকটাই হচ্ছে কি আমাদের পুরুষতান্ত্রিক সমাজ, তো বিষয়টা এখনটা অনেকটা বদলেছে। তো বিষয়টা হচ্ছে কি, বাবা হচ্ছে বাড়ির মোড়ল, বাবা যা বলবে ছেলে বউ কিন্তু সেই মতোই চলবে। এবার বাবা পছন্দ করে না যে আমার ছেলে বউ কোনো জায়গায় বেড়াতে যাক, এতটাই নিষ্ঠুর কিন্তু এই পল্টু বাবু। ক্লিয়ার। এবার পল্টু বাবু বলছে না, কোনো জায়গায় যাওয়া হবে না, কোনো ঘুরতে যাওয়া হবে না, কোনো মাসি পিসির বাড়ি বেড়াতে যাওয়া হবে না, গরমের ছুটি পড়েছে তো কি হয়েছে, কোথাও যাওয়া হবে না, বাড়িতেই থাকতে হবে। অনেক রিকোয়েস্ট করেছে বউ এবং তার ছেলে, কিন্তু তিনি কোনো কথা শুনতে রাজি হননি, এতটাই তিনি কঠোর নিষ্ঠুর। ক্লিয়ার। তাহলে অ্যাজ হার্ড অ্যাজ নেইল ইজ ইকুয়াল টু স্ট্রিক্ট নেব, স্ট্রিক্ট কিন্তু নেব। তো আগের অপশানে আমরা যখন আগের বার করেছিলাম সেখানে ছিল কিন্তু ভেরি টাফ,
তো ভেরি টাফও কিন্তু আমরা নেব, যখন যেটা থাকবে তখন সেটা নেব, ভেরি টাফ, TOUGH, টাফ, ঠিক আছে। তাহলে ভেরি টাফ বা স্ট্রিক্ট। এইবার বিষয়টা হচ্ছে অনেকে হয়তো কন্ট্রোভার্সি বিষয়টা নিয়ে আনবে যে রিলেন্টিং, আনরিলেন্টিং কেন হচ্ছে না? আনরিলেন্টিং কিন্তু হচ্ছে নির্দয়, নিষ্ঠুর, যে অন্যকে মারতে একবারও ভাবে না, তো আনরিলেন্টিং আমরা নেব না, নির্দয় নিষ্ঠুর নেব না, স্ট্রিক্ট মানে কঠোর। তো অ্যাজ হার্ড এজ নেইল, পেরেকের মতোই কঠোর, তার মানে হচ্ছে ভেরি টাফ বা স্ট্রিক্ট। আমরা কিন্তু নির্দয় নিষ্ঠুর নেব না, আনরিলেন্টিং নেব না, ঠিক আছে। হয় টাফ নেব নাহলে স্ট্রিক্ট নেব, ক্লিয়ার? তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাজ হার্ড এজ নেইলস ইজ ইকুয়াল টু স্ট্রিক্ট বা ভেরি টাফ। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন আমাদের যেটা বলছে সেটা কিন্তু আমরা দেখে নেব। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, অফ অ্যান্ড অন। অফ অ্যান্ড অন মানে কি দেখো, একজন, ছবিটা ভালো করে ফলো করো। অফ মানে একবার অফ হচ্ছে একবার অন হচ্ছে, ঠিক আছে। তো এবার বিষয়টা মানে একবার বন্ধ হচ্ছে আবার একবার চলতে শুরু করছে, অফ অ্যান্ড অন। ছবিটা আগে ফলো করো, ছবি থেকে আমরা উত্তরে যাব। স্কল্ডিং হার সন মানে একজন মা তার ছেলেকে বকা দিচ্ছে, ছেলেকে বারণ করেছে তুই বাজে বন্ধুদের সঙ্গে মিশবি না, তোর বন্ধু যারা আছে তারা সবাই কিন্তু বাজে ছেলে, অভদ্র ছেলে, বন্ধুদের সঙ্গে মেশা বন্ধ করতে হবে, নাহলে তুমি মানুষ হতে পারবে না। তো মা যখনই একটু ধমক দেয়, বকা দেয়, অফ রাখে, বন্ধুদের সঙ্গে মেশাটা সে অফ রাখে, বন্ধ রাখে। আবার কিছুদিন যেতে না যেতেই বন্ধুদের সঙ্গে নারীর সম্পর্ক, নারী, ঠিক আছে। তো তো মার সমস্ত সাবধানতা, ধমকানি সে ভুলে গিয়ে আবার অন হয়ে যায়, বন্ধুদের সঙ্গে আবার মিশতে শুরু করে। তাহলে এই যে মাঝে মাঝে অফ হচ্ছে মাঝে মাঝে অন হচ্ছে, তার মানে কি সে বন্ধুদের সঙ্গে মেশা কাজটা, এই কাজটা কিন্তু সে প্রায়শই করছে, সামটাইমস করছে, অফেন করছে, ক্লিয়ার? বন্ধুদের সঙ্গে মেশা কাজটা সে অফেন বা সামটাইমস কিন্তু করছে, মার বকুনি সত্ত্বেও। তাহলে অফ অ্যান্ড অন ইজ ইকুয়াল টু অফেন প্রায়শই বা সামটাইমস, ক্লিয়ার? এবার যাবো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে ব্যাড হ্যাটস। ব্যাড মানে হচ্ছে খারাপ, আমাদের 210 করছি আমরা, ব্যাড হ্যাটস, ভালো করে খেয়াল করো, ব্যাড হ্যাটস বলেছে। ব্যাড মানে খারাপ, হ্যাটস মানে টুপি। তো এখানে হ্যাটস বলতে আমরা একটা ব্যক্তিকে বলছি, একজন ব্যক্তিকে বলছি, মনে করো একটা ছেলে, ক্লিয়ার? তাহলে ব্যাড হ্যাট, হ্যাট মানে হচ্ছে টুপি, তাহলে হ্যাট টুপির সঙ্গে একটা ব্যক্তি, একটা মানুষ, একটা ছেলে তুলনা করছি, বাজে ছেলে, ঠিক আছে। তো এবার বিষয়টা বোঝো, একটা ছেলে যে হাতে সবসময় বন্দুক নিয়ে ঘোরে, সে কি ভালো ছেলে হবে? সে খারাপ ছেলে। দেখো একটা ব্যক্তিকে সে কিন্তু মেরে দিয়েছে, তাহলে যে বন্দুক নিয়ে ঘোরাফেরা করে, মানুষ মেরে বেড়ায়, হত্যা করে বেড়ায়, কিল করে বেড়ায়, মার্ডার করে বেড়ায়, সে কিন্তু বাজে চরিত্রের ছেলে, বাজে চরিত্রের ছেলে। এখানে হ্যাটের সঙ্গে এস রয়েছে মানে প্লুরাল, মানে বাজে চরিত্রের ছেলেগুলো বা ছেলেরা। তাহলে যারা মারামারি করে, অন্যকে মেরে বেড়ায়, মার্ডার করে বেড়ায়, তারা কিন্তু বাজে চরিত্রের হয়, ক্লিয়ার? তাহলে ব্যাড হ্যাটস ইজ ইকুয়াল টু পিপল উইথ ব্যাড ক্যারেক্টার, বাজে চরিত্রের মানুষজন, ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, ব্যাড হ্যাটস ইজ ইকুয়াল টু পিপল উইথ ব্যাড ক্যারেক্টার, বাজে চরিত্রের মানুষ। এবার যাবো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে চিকেন আউট, ঠিক আছে, চিকেন আউট, চিকেন আউট, ক্লিয়ার? এইবার চিকেন মানে হচ্ছে আমরা বলছি মুরগি, আর আউট মানে বেরিয়ে আসা, ঠিক আছে। সাধারণত দেখো চিকেনকে আমরা একটু দুর্বল, একটু ভীরু স্বভাবের মনে করি চিকেন, ঠিক আছে। তো চিকেন আউট, তার মনের মধ্যে যে চিকেনটা ছিল, ভয়ের যে জন্তুটা ছিল, সে কিন্তু বাইরে চলে এসছে, বেরিয়ে এসছে, মানে সে পাচ্ছে না। এবার বিষয়টা ভালো করে বোঝো, চিকেন আউট, চিকেন আউট হয়ে গেছে, তার মানে কি? তার মানে হচ্ছে মনে করো কোনো একজন ব্যক্তি অনেক দিন ধরে জালিয়াতি করছিল এবং পুলিশ এসছে, ভালো করে বোঝো, পুলিশ এসেছে এবং পুলিশ আসার পরে পুলিশ সেই ব্যক্তিটাকে বলছে, তুই এই যে বেআইনিভাবে বলছিস যে এই জমিটা বা এই দোকানটা তোর, ক্লিয়ার? কোনো একটা নির্দিষ্ট দোকানকে হয়তো এই ব্যক্তিটা বলছিল যে ওর জমি, ঠিক আছে। তো পুলিশ বলছে তুই এতদিন ধরে এই জমিতে দখল করে আছিস এই জমিটা, এবং তার উপর একটা দোকান করেছিস, বিষয়টা তো ঠিকঠাক তুই করিসনি, ঠিক আছে। এই জমিটা তো অন্য কারোর, তুই এতদিন ধরে জবরদখল করে জোর করে কিন্তু দখল করে আছিস। তো তখন কি হয়েছে, পুলিশকে সে ডকুমেন্টস দেখিয়েছে, নকল ডকুমেন্ট, পুলিশ কিন্তু দেখেই বুঝতে পেরেছে এবং পুলিশ তাকে ধমক দিয়েছে, আজকের পর থেকে এই জমি তুই ছেড়ে দিবি এবং যার জমি, অরিজিনালি যার জমি, তাকে তুই দিয়ে দিবি। তাহলে এই পুলিশের ওয়ার্নিং শুনেই সে কিন্তু ভয় পেয়ে গেছে, কারণ পুলিশ তাকে ভয় দেখিয়েছে, যদি ছেড়ে না যায় তাহলে কিন্তু তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে, একটা কঠিন শাস্তি দেওয়া হবে। তাহলে পুলিশের এই ওয়ার্নিং, দেখো ওয়ার্নড বাই দ্য পুলিশ, পুলিশের এই ওয়ার্নিং শুনে তার কিন্তু চিকেন আউট হয়ে গেছে। চিকেন আউট হয়ে গেছে মানে কি, সে ভয় পেয়ে গেছে এবং তার ওই জমিটার উপর যে অধিকার সেটা কিন্তু সে উইথড্র করে নিয়েছে, তুলে নিয়েছে, বলছে না দরকার নেই আমার, আমি শাস্তি পেতে চাই না, আমি আজকে থেকে আমার এই জমির উপরে অধিকার আমি ছেড়ে দিলাম, তুলে নিলাম। তাহলে আমার যে অধিকার আমি বলছিলাম সেই অধিকার কিন্তু আমি তুলে নিলাম
আমার রেসপন্সিবিলিটি নেই, আমি পুরোপুরি ছেড়ে দিলাম, যার জমি তাকে দিয়ে দিলাম, ঠিক আছে? তো তাহলে আমার দাবি আমি উইথড্র করে নিলাম, ক্লিয়ার? তাহলে উইথড্র, চিকেন আউট মানে হচ্ছে উইথড্র, ক্লিয়ার? আর যদি এখানে চিকেন আউট না বলে চিকেন হার্টেড বলে, চিকেন হার্টেড, HEARTED, তো চিকেন হার্টেড মানে হচ্ছে ভীরু, কাপুরুষ, কাওয়ার্ড, ক্লিয়ার? চিকেন হার্টেড, চিকেন মানে বললাম দুর্বলের সঙ্গে তুলনা করবে, চিকেনটাকে সবসময় দুর্বলের সঙ্গে তুলনা করতে হবে। তাহলে চিকেন আউট মানে হচ্ছে উইথড্র করে নেওয়া, ভয় পেয়ে, অ্যাকচুয়ালি বিষয়টা ভয় পেলো, পুলিশের ওয়ার্নিং শুনে ভয়তে সে কিন্তু তার দাবিটা তুলে নিল, উইথড্র করে নিল। আর চিকেন হার্টেড থাকলে কিন্তু তোমরা কী নেবে বললাম, চিকেন হার্টেড থাকলে কিন্তু কাপুরুষ, ভীরু নেবে, কাওয়ার্ড নেবে, ক্লিয়ার? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কী হলো, চিকেন আউট ইজ ইকুয়াল টু কিন্তু উইথড্র, ডি ইজ দ্য কারেক্ট আনসার, তার দাবি কিন্তু সে তুলে নিল, ক্লিয়ার? এবার চলো নেক্সট কোয়েশ্চেন। মেক ডু মানে কি 212 কি বলছে দেখো, ছবিটা ভালো করে ফলো করো। স্টোরি বা মেন বিষয় কিন্তু ইডিয়াম কিন্তু তোমার কখনো মুখস্থ করলে চলবে না, স্টোরি মাথায় রাখবে। মেক ডু, ঠিক আছে? তো মেক মানে করা, ডু মানে করে নেওয়া, ঠিক আছে? তো মানে বলতে চেয়েছে একজন ব্যক্তি যে কোনো বিষয় নিয়ে আমি সব করে নেবো, ছবিটা ভালো করে ফলো করো। সন অ্যাসিওরিং ফাদার, একটা ছেলে, দেখো এটা হচ্ছে ছেলে তার বাবাকে আশ্বস্ত করছে, বাবা বয়স্ক বাবা, যে বাবা তোমার কোনো চিন্তা নেই, আমার দিদির বিয়ে বা আমার বোনের বিয়ে মানে তোমার মেয়ের বিয়ে, সব দায়িত্ব আমি নিয়ে নেবো, কোনো চাপ নেই, সব কিছু ম্যানেজ কিন্তু আমি করে নেব। আই উইল মেক এভরিথিং ডু, আই উইল মেক এভরিথিং ডু, আমি সবাইকে দিয়ে কাজ করিয়ে নেব, আমি বিষয়টা ম্যানেজ করিয়ে নেব। তার মানে ম্যানেজ করা, মেক ডু মানে আমি করিয়ে নেব লোককে দিয়ে, আমি সব দায়িত্ব নিচ্ছি, আমি সবাইকে দিয়ে কাজটা ঠিকঠাকভাবে তুলে দেবো। দিদির বিয়েটা, বোনের বিয়েটা কিন্তু আমি সুস্থভাবে, একদম সুসম্পন্নভাবে কিন্তু কাজটা করব, তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমাকে কোনো দুশ্চিন্তা মাথায় তুমি নিও না, ক্লিয়ার? তাহলে মেক ডু ইজ ইকুয়াল টু কিন্তু ম্যানেজ, আমি সব কিছু ম্যানেজ করে নেবো, ক্লিয়ার? তাহলে মেক ডু ইজ ইকুয়াল টু অপশন ডি। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট 213 কি বলছে দেখো, হ্যাঁ 213 বলছে হচ্ছে ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স, ওয়েট মানে হচ্ছে ভিজে, বিহাইন্ড মানে পেছনে, আর ইয়ার্স মানে কি, ইয়ার্স মানে কান, কানের পেছনে ভেজা। মনে করো একটা ছেলে, ছবিটা ভালো করে ফলো করো, একটা ছোট্ট ছেলে, ঠিক আছে? তো সন আফটার বাথ, স্নান করে বাড়ি ফিরেছে, মা কি বলছে, মা ছেলেকে বলছে যে কি রে কতদিন আমি আর তোকে স্নান করিয়ে দেবো, তুই তো যথেষ্ট বড় হয়েছিস, যা একা একা স্নান করে আয়, স্নান টান করে টাওয়াল দিয়ে বা গামছা দিয়ে তুই কিন্তু ভালো করে গা হাত পাগুলো মুছে আসবি। এবার সন আফটার বাথ, স্নান টান করে এসে মার কাছে এসে বলছে মা আমি স্নান করেছি, দেখো একা একা স্নান করেছি। মা বলছে অবশ্যই তো তুই স্নান করেছিস, কোনো সমস্যা নেই, কিন্তু তোর কানের পেছনে তো ভেজা রয়েছে। তার মানে কি, তার মানে ছেলে কাজ করতে শিখেছে কিন্তু কাজে এখনও এক্সপিরিয়েন্সড হয়নি। স্নান করার পরে সব জায়গার জল কিন্তু সে ঠিকঠাক করে মুছতে পারছে না, তার মানে ইনএক্সপিরিয়েন্সড, সে এখনও অনভিজ্ঞ রয়েছে। তাহলে ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স তার মানে ইয়াং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্স, সে এখনও কোনো কাজে কিন্তু যথেষ্ট অনভিজ্ঞ রয়েছে, ইনএক্সপিরিয়েন্সড, এই ওয়ার্ডটা মাথায় রাখবে, ইনএক্সপিরিয়েন্সড এটা মাথায় রাখলেই হয়ে যাবে, অনভিজ্ঞ, কাজে এখনও অভিজ্ঞ সে হয়নি, ক্লিয়ার? এবার যাবো নেক্সট। কিপ অ্যান ওপেন হাউস, ভালো করে বোঝো, 214 বলছে কিপ অ্যান ওপেন হাউস। হ্যাঁ, কিপ মানে রাখা, অ্যান ওপেন হাউস মানে একটা বাড়ি খুলে রাখা, সবসময় বাড়ির দরজাটা খোলা রাখা। একজন পলিটিশিয়ান, ছবিটা ভালো করে ফলো করো, পলিটিশিয়ান সবেমাত্র ভোটে জিতেছে এবং সে হচ্ছে খুবই নীতিবান পলিটিশিয়ান। সে বলছে আমাকে মানুষ জিতিয়েছে, এই জয় আমার নয়, এই জয় মানুষের জয়, এবং আজকের পর থেকে আমার বাড়ির দরজা কোনো সময় বন্ধ থাকবে না, দেখো দরজা কিন্তু খোলা আছে, ঠিক আছে? এবং সে বলছে এভরিওয়ান ইজ ওয়েলকাম, সবাই কিন্তু আমার বাড়িতে ওয়েলকাম, সব সময় অলওয়েজ আমার বাড়ির দরজা খোলা থাকবে, যার যা প্রবলেম আছে সব তোমরা আমার কাছে নিয়ে চলে আসবে, তোমরা আমাকে জিতিয়েছো, সমস্ত দায়িত্ব কিন্তু আমাদের। যদিও এরকম নেতা আমরা দেখতে পাই না একটাও। তো কি বলছে, এভরিওয়ান ইজ ওয়েলকাম, ঠিক আছে? খুব কম সংখ্যক নেতা এরকম আছে যারা মানুষের প্রবলেম নিয়ে খুবই ব্যতিব্যস্ত থাকেন, ঠিক আছে? নেই বললে ভুল হবে, অবশ্যই আছে। তো পলিটিশিয়ান, ঠিক আছে? তো বিষয়টা তাহলে কি হলো, তাহলে সবাইকে সে ওয়েলকাম করছে, আমার বাড়িতে সবাই ওয়েলকাম, যারা আমাকে ভোট দিয়েছে তারাও ওয়েলকাম, যারা ভোট দেয়নি তারাও কিন্তু ওয়েলকাম, প্রবলেম হলেই তোমরা আমার কাছে চলে আসবে, ক্লিয়ার? তাহলে কি বলছে দেখো, তাহলে বলছে ওয়েলকাম অল মেম্বার, সমস্ত সদস্যদেরকে ওয়েলকাম জানানো। তাহলে কিপ অ্যান ওপেন হাউস, বাড়িটা ওপেন রাখা, খোলা রাখা, তার মানে ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম অল দ্য মেম্বার, সমস্ত মেম্বারদের ওয়েলকাম, ক্লিয়ার? এবার চলো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে সি থ্রু, ভালো করে বলছো সি থ্রু। হ্যাঁ 215 হচ্ছে সি থ্রু, সি থ্রু মানে সি মানে দেখতে পাওয়া, থ্রু মানে মধ্যে দিয়ে, সি মানে দেখা, থ্রু মানে মধ্যে দিয়ে, মানে কারোর মাথায় কি চলছে মাথার মধ্যে ঢুকে যাওয়া, ক্লিয়ার? সি থ্রু। দেখো একজন পুলিশ একজন চোরকে ধরেছে এবং চোর কি করছে, চোর কিন্তু খুবই শ্যানা, ঠিক আছে? তো চোখটা দেখো, চোখ মুখ দেখলে বুঝতে পারবে খুবই চালাকি করছে, চালাক, খুবই ধূর্ত, ঠিক আছে? চতুর, কানিং। হ্যাঁ আর্টফুল, কানিং এর মানে হচ্ছে কি ধূর্ত বা চতুর। তো পুলিশ তো তার থেকে আরও বেশি চতুর
এবার পুলিশ বলছে কি রে তুই আমার সঙ্গে চালাকি করবি, আমি তো সব দেখতে পাচ্ছি, তোর মাথায় তুই কি প্ল্যান করছিস, কি প্ল্যান এতদিন ধরে করে আসছিস, তোকে কি আমি চিনি না, তোকে আমি ভালো করে চিনি। তাহলে আই ক্যান সি থ্রু, তার মানে কি আমি ডিটেক্ট করতে পারছি, আমি শনাক্ত করতে পারছি তোর মাথায় কি প্ল্যানিং চলছে, কি পরিকল্পনা তুই করছিস। পুলিশ কিন্তু চোরকে এটা বলছে। তাহলে সি থ্রু ইজ ইকুয়াল টু অপশন বি, ডিটেক্ট করা, ডিটেক্ট শনাক্ত করা, ঠিক আছে। তো তাহলে পুলিশ চোরের প্রবলেম, চোরের যে ধান্দা ফন্দি সেটা কিন্তু শনাক্ত করতে পেরেছে। তাহলে সি থ্রু ইজ ইকুয়াল টু অপশন বি, ডিটেক্ট। এবার চলো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 216। হ্যাঁ 260 কি বলছে আমরা দেখবো। 260 বলছে স্ট্রাইক সেভারেল ব্যাড প্যাচেস। স্ট্রাইক মানে হচ্ছে কি আঘাত করা, সেভারেল মানে অনেকগুলো, ব্যাড প্যাচেস, প্যাচেস মানে হচ্ছে দাগ, ঠিক আছে, মানে অনেক বাজে দাগ কারোর গায়ে লেগেছে, অনেক বাজে আঘাতপ্রাপ্ত, সে অনেক বাজেভাবে সে আঘাতপ্রাপ্ত হয়েছে। দেখো একটা ছেলের ছবি এঁকেছি, সেই ছেলেটা কিন্তু ডিপ্রেসড আছে, বিষণ্ণ আছে, কোনো জায়গা থেকে নিশ্চয়ই সে আঘাত পেয়েছে। তো দেখো স্ট্রাইক মানে আঘাত করা, বা এখানে আমি ধরলাম আঘাত পাওয়া, সেভারেল অনেকগুলো, ব্যাড প্যাচেস মানে ভালো ভালো আঘাত কিন্তু তার কারোর গায়ে, মানে বাজে বাজে আঘাত কারোর গায়ে লেগেছে। তার মানে কোনো একটা জায়গায় মনে করে একজন ব্যক্তি তার প্রফেশন, তার পেশা, কোনো একটা পেশা, সে কোনো একটা কোম্পানিতে জব করে, কোনো একটা প্রাইভেট সেক্টরে কাজ করে, এবং সেই জবের মধ্যে অনেক তার ডিফিকাল্টিস এসছে, অনেক প্রবলেম আসছে, যে প্রবলেমগুলোর সঙ্গে সে আর ডিল করতে পারছে না, চারিদিক থেকে প্রবলেম আসছে, বস চাপ দিচ্ছে, সে তার টার্গেট ফুলফিল করতে পারছে না। তাহলে পেশাগত জায়গায়, পেশায় কিন্তু অনেক রকমের ডিফিকাল্টিসের সম্মুখীন তাকে হতে হচ্ছে। তাই বলছে স্ট্রাইক মানে আঘাত করছে, অনেক ব্যাড প্যাচেস মানে বাজে বাজে প্রবলেম আমাকে আঘাত করছে কোনো একজন ব্যক্তিকে। তাহলে দেখো হ্যাভ মানে পাওয়া, মেনি মানে অনেক, প্রফেশনাল পেশাগত, ডিফিকাল্টিস সমস্যা, তাহলে অনেক পেশাগত সমস্যা কোনো ব্যক্তি জীবনে থাকা। তাহলে স্ট্রাইক সেভারেল ব্যাড প্যাচেস, তার মানেই হ্যাভ মেনি প্রফেশনাল ডিফিকাল্টিস। সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে 217। দেখো 217 কি বলছে, টক ওভার, ক্লিয়ার। হ্যাঁ এবার মনে করো এই যে ইলেকশন গেল, ইলেকশনে একটা পক্ষ জিতলো, আর একটা পক্ষ কি হলো, আর একটা পক্ষ হেরে গেল, ক্লিয়ার। তো এবার বিষয়টা হচ্ছে যারা হেরে গেল তারা কি করছে, তারা বলছে ভাই আমরা হেরে গেছি কিন্তু আমাদের হাল ছেড়ে দিলে চলবে না, আমাদের কিন্তু ক্ষমতায় আসতে হবেই, শাসন আমাদের করতেই হবে এই রাজ্যে। তো আমরা হেরে যাওয়া সত্ত্বেও আমরা কিন্তু হাল ছাড়বো না। তাই কি করেছে দেখো, একটা গোল টেবিল বৈঠক ডেকেছে, একটা টেবিল, তার চারিদিকে হেরে যাওয়া নেতারা কিন্তু এক জায়গায় আর কি সমবেত হয়ে তারা কিন্তু আলোচনা করছে, তাদের কোথায় ত্রুটি ছিল, কোথায় প্রবলেম ছিল, তাই নিয়ে একটা মিটিং কিন্তু ডেকেছে বিভিন্ন বিষয়ে আলোচনা করবে বলে। টক ওভার, তাহলে টক ওভারের মানেই হচ্ছে আলোচনা করা, কোনো বিষয় নিয়ে ডিসকাস করা। সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, টক ওভার ইজ ইকুয়াল টু ডিসকাস। এবার যাবো নেক্সট কি বলছে দেখো 218। হ্যাঁ 218 কি বলছে, দ্য ডাই ইজ কাস্ট। ডাই ইজ কাস্ট, ছবিটা ভালো করে ফলো করো। দ্য ডাই মানে হচ্ছে মনে করো মৃত্যু, ইজ কাস্ট মানে মৃত্যুটা একদম ঠিকঠাক করে, হ্যাঁ কাস্ট মানে হচ্ছে নিক্ষেপ করা, নির্ধারিত করা, ঠিক আছে। তো তাহলে মৃত্যুটা নির্ধারণ করা হয়ে গেছে। ছবিটা ফলো করা, উত্তর পরে যাবো আমরা, গল্পটাকে শুনে নাও। একজন প্রাইম মিনিস্টার, তো কোনো একটা দেশে মনে করো একজন কুখ্যাত একজন টেররিস্ট আছে, আতঙ্কবাদী আছে, সে খুবই ছদ্মবেশধারী, তাকে ধরতে পারা যাচ্ছে না, কিন্তু সে নানান জায়গায় কিন্তু বম ব্লাস্ট করে যাচ্ছে, দেশের ক্ষতি করে যাচ্ছে, সে এখন ন্যাশনাল টেররিস্ট হয়ে গেছে, ঠিক আছে। তো তাকে বলে দিয়েছে, প্রাইম মিনিস্টার বলে দিয়েছে, বা সেই দেশের প্রশাসন এটা ঘোষণা করেছে যে দেখা মাত্রই তো কিন্তু তাকে কিন্তু মেরে ফেলতে হবে, এনকাউন্টার করতে হবে, যেখানেই দেখা যাবে শুট অ্যাট সাইড, দেখা মাত্রই তাকে গুলি করে মারতে হবে। তো প্রাইম মিনিস্টার এটা কিন্তু বলে দিয়েছে, ক্লিয়ার। তো সেই দেশের প্রশাসন এটা কিন্তু ঘোষণা করে দিয়েছে, শুট অ্যাট সাইট কিন্তু অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। তাহলে তার মানে কি, তার মৃত্যুটা এখন নিশ্চিত, তার মৃত্যুর সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, এই ক্রিমিনালটির মৃত্যুর সিদ্ধান্ত একদম পুরোপুরি নিশ্চিত নেওয়া হয়ে গেছে। তাহলে ডিসিশন হ্যাজ বিন টেকেন, তাহলে তার মৃত্যুর যে ডিসিশনটা তাকে মরতেই হবে, এই ডিসিশনটা কিন্তু হ্যাজ বিন টেকেন, নিয়ে নেওয়া হয়েছে, ক্লিয়ার। তাহলে দ্য ডাই ইজ কাস্ট, মৃত্যুটা নির্ধারণ করা হয়েছে, তার মানে সিদ্ধান্ত ঠিক করা হয়ে গেছে, নিয়ে নেওয়া হয়েছে। ডি ইজ দ্য কারেক্ট আনসার, ডিসিশন হ্যাজ বিন টেকেন। এবার চলো নেক্সট কি বলছে 219 আমাদের যেটা বলছে পিক হোলস। পিক মানে খুঁজে পাওয়া, হোল মানে গর্ত। ভালো করে খেয়াল করো, একজন রাজমিস্ত্রিকে আমরা রাজমিস্ত্রি দিয়েই তো বাড়ি বানাই, তো একজন রাজমিস্ত্রিকে দিয়ে বাড়ি বানানো হচ্ছে, এবং একজন ব্যক্তি যে বাড়ির ওনার, সে একজন নির্দিষ্ট মিস্ত্রি ঠিক করেছে তার পছন্দ মতো, এবং মিস্ত্রি ঠিকঠাক করার পরে বিকেলে যখন ওনার বাড়িতে আসছে টাকা দেওয়ার সময়, তাকে পারিশ্রমিক দেওয়ার সময়,
সেই ওনার এতটাই খুঁতখুঁতে, সে কাজটা ভালো করে দেখে নিচ্ছে যে ইটগুলো ঠিকঠাক করে গেঁথেছে কিনা, বা যে জায়গায় প্লাস্টার করেছে প্লাস্টারে কোনো জায়গায় গর্ত বা খুঁত আছে কিনা, ঠিক আছে। সেই ব্যক্তিটা এসে কি করছে, পিক মানে খুঁজছে, হোল মানে গর্ত খুঁজছে, তার মানে ফল্ট খুঁজছে, দোষ খোঁজা, পিক হোল, যে রাজমিস্ত্রি বা মিস্ত্রি আমার বাড়ির কাজটা ঠিকঠাক করেছে কেন, বলছে বলছে কি গো কি কাজ করেছে, এখানে গর্ত রয়েছে ওখানে গর্ত রয়েছে, তার মানে গর্ত খোঁজা, তার মানে ত্রুটি খোঁজা, দোষ খোঁজা। ক্লিয়ার? তাহলে ফাইন্ড ফল্ট উইথ সামথিং বা সামওয়ান, ঠিক আছে। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পিক হোল ইজ ইকুয়াল টু অপশন বি, ফাইন্ড ফল্ট, দোষ খোঁজা, ত্রুটি খোঁজা। ক্লিয়ার? এবার চলো নেক্সট, আজকের লাস্ট এক্সাম্পল। আচ্ছা, লাস্ট এক্সাম্পল কি বলছে আমরা দেখবো। হ্যাঁ, লাস্ট এক্সাম্পল আমাদের বলছে কি, দেখো, কাট এ সরি ফিগার। কাট এ সরি ফিগার, কাট মানে কাটা, একটা দুঃখিত চেহারা তৈরি করা, ঠিক আছে। তো কাট এ সরি ফিগার মানে একটা দুঃখিত চেহারা তৈরি করা, মনে করো সরি ফিগার মানে আমি দুঃখিত এরকম একটা ফিগার তৈরি করছো, একটা আবির্ভাব মানুষজনদের সামনে, তুমি যে দুঃখিত সেটা তুলে ধরছো। দেখো ছবিটা ফলো করো, একটা ফুটবল ম্যাচ হচ্ছিল, ফুটবল ম্যাচে পেনাল্টি শুট আউটের পালা, ঠিক আছে। তো প্রথমে কেউ কাউকে গোল দিতে পারেনি, এবার পেনাল্টি শুট আউট হবে। এবার পেনাল্টি শুট আউটে 11 নম্বর জার্সি পরা একটা প্লেয়ার সে গোল করতে গেছে, একদম দায়িত্ব সহকারে সবাইকে আশ্বস্ত করে, কোনো চিন্তা করিস না বন্ধু, আমি যাচ্ছি তো গোল করেই আসবো, ঠিক আছে, ফার্স্ট শটে গোল করে আসবো। তাহলে এটা কিন্তু সে এই প্রভাবটা বন্ধুদের উপরে দিয়ে গেল, আশ্বস্ত করে গেল যে আমি গোল করব, কিন্তু যেই শটটা সে নিল সে কিন্তু গোল পোস্টের বাইরে বলটা মারলো। তাহলে সে কিন্তু একটা ইমপ্রেশন, যে ইমপ্রেশনটা সে চাইছিল বন্ধুদের মধ্যে, তার যে টিমমেটদের ওপর যে ইমপ্রেশনটা ফেলবে সেই ছাপটা কিন্তু ফেলতে পারলো না, ঠিক আছে। তো তাহলে বাজে ইমপ্রেশন তৈরি করা, বাজে পুয়ার ইমপ্রেশন, ঠিক আছে, ভালো ইমপ্রেশন গুড ইমপ্রেশন কিন্তু সে ফেলতে পারে নি গোলের বাইরে বল মেরে। তাই সে কি করছে, কাটে সরি ফিগার, যে বন্ধু দুঃখিত আমি পারলাম না। ক্লিয়ার? তাহলে কাটে সরি ফিগার তার মানে কি, পুয়ার ইমপ্রেশন তৈরি করা। অপশন দেখো, মেক আ পুয়ার ইমপ্রেশন, ডি ইজ দ্য কারেক্ট আনসার, মেক আ পুয়ার ইমপ্রেশন। তাহলে কাটে সরি ফিগার ইজ ইকুয়াল টু অপশন ডি, মেক আ পুয়ার ইমপ্রেশন, ঠিক আছে। তো আজকের ক্লাসটাও কিন্তু এই পর্যন্তই। তো প্রত্যেক দিন আমি বলছি একই কথা, যে তোমরা পরপর সিকোয়েন্স অনুযায়ী প্রত্যেকটা টপিকের ওপরে আলাদা আলাদাভাবে ক্লাস পেতে চাইলে আমি বলবো প্লে লিস্টে সবাই ফলো করো। প্লে লিস্টে কিন্তু সুন্দরভাবে আলাদা আলাদা করে কিন্তু প্রত্যেকটা টপিকের ওপরে আলাদা করে ক্লাস করে দেওয়া হয়েছে। এবং আবারও বলছি, তোমাদের পিডিএফ নিয়ে একটু প্রবলেম হচ্ছে, পিডিএফ আমি অবশ্যই দেবো। পিডিএফ যেমন বলেছি তোমাদেরকে, অবশ্যই আমি পিডিএফের ব্যবস্থা করছি তোমাদের জন্য। কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই বলবে, সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং কারো যদি মনে হয় যে কোনো বিষয় আমাকে সাজেশন দেবে, যে এই বিষয়টা এই টপিকটা নিয়ে আলোচনা করলে তোমাদের ভালো হয়, সেটা কিন্তু অবশ্যই বলবে। এবং আজকের ক্লাসটা কেমন লাগলো আমাকে কিন্তু বলতে ভুলবে না। দেখা হবে নেক্সট।